একেবারে জোড়া ধাক্কা একদিনে। কিন্তু ধাক্কার কারণটা কি? ধাক্কার কারণটা আসলে দুটো আবেদন তো যে কেউ জানাতে পারেন, দেশের যে কোনো আদালতে, নিম্ন থেকে উচ্চ আদালত পর্যন্ত। তাতেই বা সমস্যা কোথায়? কোনো সমস্যা নেই, কিন্তু আবেদনটা ঠিক কি, মানে কোন আর্জিতে আবেদন? কি চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশের সর্বোচ্চ আদালতের কাছে? 1 নম্বর, চেয়েছিলেন যে বিচারপতির বেঞ্চে তার মামলার শুনানি হচ্ছে সেই বিচারপতির বেঞ্চটা বদলে দেওয়া হোক। ঠিক একবার যেরকম অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ বদলে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে দেওয়া হলো, এবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চটাও বদলাতে চান। অনেকে বলতে পারেন জনপ্রিয় ফিল্ম, জনপ্রিয় ডায়ালগ, তবুও বলছি মিম হিসেবে খুব জনপ্রিয়। কেহনা কে চাতে, কি বলতে চাইছেন? আপনার কোনো বেঞ্চের কোনো বিচারপতির কাছেই সঠিক বিচার মেলার আশা নেই। একজন বিচারপতির বেঞ্চের বদল চাইলেন, এলো আরেকজন বিচারপতির বেঞ্চে, সেবার সেই বিচারপতির বেঞ্চেরও বদল চাইছেন। কারণটা কি? বিচারপতির বেঞ্চের উপরে, তার কাছ থেকে সঠিক বিচার পাওয়ার উপরে আপনার এত সন্দেহের অবকাশ কেন? কোথায়? নাকি সন্দেহ নিজের দেওয়া নথিতে? ওই যে 5000 পাতার নথি, যেটা দেখে আদালতে বসে একটা মন্তব্য করেছেন বিচারপতি, মন্তব্যই তো করেছেন, আর তো কিছু করেননি। নাকি সেই মন্তব্যে কোথাও অশনি সংকেত দেখতে পাচ্ছে? আর একটা আবেদন ছিল, ঠিক যে কায়দায় একটি নির্দিষ্ট মামলায় সংবাদ মাধ্যমের রিপোর্ট করা, সংবাদ মাধ্যমকে কোনো খবর দেওয়া, তদন্তকারী এজেন্সিগুলোর, যদিও তারা বলেছে তারা সংবাদ মাধ্যমকে কোনো খবর দেয় না, এবং তার এবং তার স্ত্রীর ছবি অথবা তাদের আসা যাওয়ার সময়কার ভিডিও ফুটেজ ব্যবহার করা নিষেধাজ্ঞা আবেদন করে জারি করেছেন আদালত মারফত অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই কায়দায় চেয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চেও যে শুনানি চলছে যে মামলার, তার রিপোর্টিং বন্ধ থাক। রিপোর্টিং মানে সংবাদপত্র, সংবাদ মাধ্যমে, আদালতে সওয়াল জবাব, শুনানির সময় মন্তব্য, প্রশ্ন, কিছু লেখা যাবে না, কিছু বলা যাবে না, কিছু জানানো যাবে না। যিনি হাসতে হাসতে ফাঁসি কাটে গিয়ে ঝুলে পড়তে চান, তার মামলা মোকদ্দমার রিপোর্টিংয়ে অথবা মামলা কোনো একজন নির্দিষ্ট বিচারপতির বেঞ্চে থাকছে কিনা, তাতে এত আপত্তি কেন? বারবার, একবার নয় বারবার বেঞ্চ বদল করতে চাইছেন কেন? কিছু কি লুকোতে চাইছেন, নাকি কিছু প্রকাশ হয়ে যাওয়ার ভয় পাচ্ছে? আসবো আজকের বিতর্কে, তার আগে আজকের বিশেষ প্রতিক্রিয়া। সুপ্রিম কোর্টে জোড়া ধাক্কা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। দেশের শীর্ষ আদালতে খারিজ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন। কিন্তু সুপ্রিম কোর্টের দুয়ারে কেন এ রাজ্যে শাসক দলের নবজোয়ারের কাণ্ডারি? কোথায় আপত্তি? হাইকোর্টে সিঙ্গল বেঞ্চের শুনানি পর্বের রিপোর্ট প্রকাশে বড় আপত্তি অভিষেকের। শুধু তাই নয়, মামলার শুনানিও চালাতে হবে তার পছন্দসই বেঞ্চে। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ না পছন্দ তৃণমূলের যুবরাজের, তবে কোনো আপত্তি শীর্ষ আদালতে ধোপে টেকেনি। সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে, রিপোর্ট প্রকাশে আপত্তি চাইলে ডিভিশন বেঞ্চে জানাতে পারেন অভিষেক। বেঞ্চ বদলের আর্জি পত্রপাঠ খারিজ। দায়িত্ব কি হবে আজকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, বলছে মামার বাড়ির আবদার অমৃতা সিনহার বেঞ্চে তার মামলা করা যাবে না। তিনি ভেবেছেন যে সুপ্রিম কোর্টটাও পিসি চালায়। সুপ্রিম কোর্ট একেবারে গালে কষে ছাপ্পড় লাগিয়ে বলেছে, ভাগ এখান থেকে। চোর মুক্ত বাংলা, চোর মমতা, মমতা ব্যানার্জির হাত থেকে, তার অত্যাচারী ভাইপোর হাত থেকে এই পশ্চিমবঙ্গকে রক্ষা করতে হবে। এখানেই প্রশ্ন, ভয়টা কোথায়? একদিকে অভিষেক বলেন তিনি নাকি কোনো অন্যায় করেননি, কোনো দুর্নীতি প্রমাণ হলেই ফাঁসির মঞ্চে উঠবেন। আরে আমি তো 2 বছর আগে স্টেটমেন্ট দিয়েছি। কি বলেছি? আমি বলেছি যে আমার সাথে বিন্দু মাত্র কোন রকম যোগসাযোগ বা যোগসূত্র যদি এই কেলেঙ্কারির পাওয়া যায় বা প্রতিষ্ঠিত করতে পারে যে 5 পয়সা
5 পয়সা এখান থেকে আমি নিয়েছি, তাহলে ইডি বা সিবিআই লাগানোর আমার পিছনে দরকার নেই। একটা মঞ্চ তৈরি করবেন ফাঁসির, সেখানে গিয়ে আমি মৃত্যুবরণ করব। অন্যদিকে দুর্নীতি করেছেন কি করেননি তার তদন্ত থেকে বিচার, সবেতেই বড় আপত্তি তার। ঠিক কি লুকোতে চাইছেন অভিষেক? রিপাবলিক বাংলা। আর এই পরিপ্রেক্ষিতে আমার আজকের বিতর্ক শুরু করব যে প্রশ্ন দিয়ে। আমার আজকের প্রথম প্রশ্ন, আমার প্রথম অগ্নিবাণ। ফাঁসি যেতে নির্ভয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই বারবার বলেন, মামলায় তবে কিসের ভয়? আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা আজকে থাকবেন তাদের কাছে এই প্রশ্নেরই উত্তর নেওয়ার চেষ্টা করব, বা তাদের সঙ্গে বিতর্ক করে এই প্রশ্নেরই উত্তর পাওয়ার চেষ্টা করব। ফাঁসি যেতে যিনি নির্ভয়, তার মামলায় কিসের ভয়? মামলার বেঞ্চে ভয়, বিচারপতির নির্দিষ্ট বেঞ্চে ভয়, সংবাদ মাধ্যমের রিপোর্টিংয়ে ভয়। এত ভয়ের কারণ কি? আমার সঙ্গে যারা রয়েছেন এই মুহূর্তে, আমার ঠিক বাঁদিকে রয়েছেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, আইনজীবী এবং অনির্বাণ তৃণমূলকে সমর্থন করেন। আমার ঠিক ডান দিকে রয়েছেন শিলভদ্র দত্ত, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন অনির্বাণ চৌধুরী, সিপিআই নেতা মুর্শিদাবাদ থেকে। এবং আমার সঙ্গে রয়েছেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। প্রত্যেকের কাছে আসবে, কিন্তু শুরু করি অনির্বাণবাবু, মানে অনির্বাণ বন্দ্যোপাধ্যায় আপনার কাছ থেকে। এই বেঞ্চ বদলের আর্জি, এবং বিশেষ করে সেই বিচারপতির বেঞ্চ বদলের আর্জি যে বিচারপতির বেঞ্চে মামলাটা এসেছিল আর একটা বেঞ্চ বদল করেই, তার সঙ্গে সংবাদ মাধ্যমের রিপোর্টিং বন্ধ করবার আর্জি, একটু অন্যরকম আবেদন ঠেকছেন আপনার কাছে? দেখুন, আবেদন করার অধিকার প্রত্যেকটি নাগরিকের আছে, তিনি আমি আবেদন শুরুতেই বলে করেছেন। নিয়েছি, হ্যাঁ, আমি একমত। নিশ্চয়ই। এবার এইখানে দুটি বেঞ্চ নিয়ে তো একটু বিতর্কের সম্ভাবনা দেখা গেছে। প্রথম বেঞ্চটি ছিল মাননীয় অভিজিৎ গাঙ্গুলির বেঞ্চ, সেখান থেকে বদল হয়ে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে এসেছে। অভিজিৎ গাঙ্গুলির বেঞ্চ কি কারণে বদল হয়েছে, সুপ্রিম কোর্ট কেন নির্দেশ দিয়েছে, তা নিয়ে আমরা দীর্ঘ সময় আলোচনা করেছি। মাত্র কিছুদিন আগে সব রকম আলোচনা, সুপ্রিম কোর্টের নির্দেশ আপনি ছেড়ে দিন, মাত্র কিছুদিন আগে একজন কর্মরত বিচারপতি হিসেবে মাননীয় গাঙ্গুলি মহাশয় একটি রাজনৈতিক সংগঠন, যার সরাসরি অ্যাফিলিয়েশন একটি রাজনৈতিক দলের সাথে, সেই রাজনৈতিক দলের দুই শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে মঞ্চে দাঁড়িয়ে রাস্তা দেখাবে, পথ দেখাবে, এই ছিনিয়ে নিতে হবে, সেই কেড়ে নিতে হবে ইত্যাদি নানা খুব সুন্দর একটি ভাষণ দিয়ে এসছেন। তিনি ভাষণ দিতেই পারেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু একজন কর্মরত বিচারপতি, যার পায়ের কাছে বসে আইন শিখেছেন, যা খুশি শিখেছেন, শিখেই থাকতে পারেন, যে রাজনৈতিক মঞ্চে উঠে দাঁড়িয়ে যখন এই ধরনের বক্তৃতা দেন, এবং সেই নেতারা যখন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, তাদের অধিকার রয়েছে, রাজনৈতিকভাবে বিরোধিতা করেন, আন্দোলন করেন, তখন কোথাও গিয়ে বোধহয় 2-2 4, 2-2 22, 2-2 অনেক কিছু মিলে যায়। অনির্বাণ, আমি একটা কথা শুরুতেই বলি, মানে আপনি কন্টিনিউ করবেন। আমরা পরস্পরকে বহুদিন ধরে চিনি অনির্বাণ, আমার এখানে বলতে দ্বিধা নেই। কিছু নির্দিষ্ট ক্ষেত্রে আপনিও দলের বা মতের ঊর্ধ্বে উঠে, এবং আমাকেও আপনি সঞ্চালক হিসেবে দেখেছেন আদালতের ক্ষেত্রে। আমি কিন্তু অমুকের বেলায় হলে সুবিচার, আহা কি আনন্দ, তমুকের বেলায় হলে অবিচার, আহা কি দুঃখ, এটা কখনো বলি না। দেশের সর্বোচ্চ আদালত যখন বেঞ্চ বদলের নির্দেশ দিয়েছেন, তখন আমার মনে হয় তা নিয়ে আর কোনো আলোচনার অবকাশ নেই। তারা কিছু দেখে, কিছু শুনে, কিছু প্রমাণ পেয়ে নিশ্চয়ই নির্দেশ দিয়েছেন, বা কিছু মনে হয়েছে তাদের। তারা তো বলেইছিলেন যে যিনি বিচার পাচ্ছেন তার মনের কোনো যেন সামান্যতম এই সন্দেহটা না থাকে যিনি বিচার দিচ্ছেন তার সম্পর্কে। অতএব আমরা বেঞ্চ বদলের নির্দেশ দিলাম। সে সন্দেহ উদ্রেক হওয়ার মতো কোনো কারণ নিশ্চয়ই তারা খুঁজে পেয়েছিলেন। আমার প্রশ্ন, পরবর্তী বিচারপতির বেঞ্চে আসা, আমি সেই পয়েন্টে আসছিলাম। সেই সময়ে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের বিচার নিয়ে যদিও বা কারো সন্দেহ থেকে থাকতে পারে, দেখুন সুপ্রিম কোর্ট ইজ সুপ্রিম, নট ইনফলেবল, এইটাও আমাদের প্রিন্সিপাল হিসেবে রয়েছে। তো সেই রায় নিয়েও কারো সমালোচনা থাকতেই পারতো, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু মাননীয় গাঙ্গুলি মহাশয় নিজেই সেই রায়টিকে ঠিক প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে, তিনি প্রমাণ করে দিয়েছেন। এরপরে আসলে অমৃতা সিনহার ক্ষেত্রে, এক্ষেত্রে অভিষেকবাবুর যে আপত্তির কারণ, সেটা তার পিটিশনেই রয়েছে। মূল জায়গাটাই হচ্ছে যে তিনি ইডিকে সরাসরি বলে দিচ্ছেন এটা 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 তোমায় করতে হবে, যেটা আমিও জানি সুপ্রিম কোর্টের একাধিক রায় আছে যে কোর্ট এইভাবে গাইড করে ডাইরেক্ট করে দিতে পারে না। সেইটি অমৃতা সিনহা করেছেন বলে তিনি আপত্তি জানিয়েছেন। কোর্ট মানেনি, কোর্টের ব্যাপার। বাট অ্যাট দ্য সেম টাইম এই সুপ্রিম কোর্ট এই অমৃতা সিনহার বিরুদ্ধে এই রায় কিন্তু দিয়েছেন যে তিনি তার চেয়ারের ক্ষমতার অপব্যবহার করে কোথাও একটি তদন্ত প্রভাবিত করার চেষ্টা করেছেন বলে অভিযোগ। তার তদন্ত চলবে এবং নির্ভীকভাবে যেন সেই তদন্তকারী অফিসাররা তদন্ত চালান, কোর্টকে ভয় না পেয়ে, মানে এক্ষেত্রে ভয় না পেয়ে, অর্থাৎ অবশ্যই অন্য মামলা, অর্থাৎ আমি বলছি স্বামী এবং তার তদন্ত রাজ্যের সিআইডি করছে, ঠিক। অর্থাৎ কোথাও একটা
একটু ডাউটের যে বীজ যাকে বলে, সন্দেহের বীজ কোথাও কি থেকে যাচ্ছে? হতে পারে এক্ষুনি অভিজিৎ বাবুর ক্ষেত্রে যেমন তিনি পরে নিজে প্রমাণ করে দিলেন কেন সুপ্রিম কোর্ট ঠিক ছিল বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগগুলো ঠিক ছিল, অমৃতা সিনহা যে পরবর্তীকালে কোনোদিন প্রমাণ দেবেন না যে তার বিরুদ্ধে অভিযোগটা অভিষেক বাবুর যে আসলে ঠিক, সেটা কিন্তু আমাদের এখনো দেখতে একটু সময় লাগলেও লাগতে পারে। বেশ, এটা আপনার মত। সুদীপ্ত হাত তুলছেন। হ্যাঁ, অবশ্যই এটা আপনার মত। আমি সুদীপ্তর কাছে যাবো। সুদীপ্ত দাশগুপ্ত আইনজীবী আমার সঙ্গে রয়েছেন। সুদীপ্ত প্রচুর এ রাজ্যের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা লড়ছেন এখনো পর্যন্ত, এবং সেই সূত্রে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে যে মামলাগুলি রয়েছে সেই মামলাগুলির সূত্রেও তার ওই বেঞ্চে যাতায়াত রয়েছে। আমি সেই কারণেই জিজ্ঞাসা করব, এক, কি এমন ঘটছে এই বেঞ্চের শুনানিতে, এখানে বিচারপতির মন্তব্যে, পর্যবেক্ষণে, অথবা কি এমন ঘটতে পারার আশঙ্কা রয়েছে যার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন দুটি আশঙ্কায় ভুগছেন? একটা, তিনি বেঞ্চের বদল চাইছেন, আরেকটা, তিনি এই বেঞ্চে যা ঘটছে, যা শুনানি হচ্ছে তার সংবাদ মাধ্যমের রিপোর্টিং বন্ধ করতে চাইছেন। কি ঘটছে সুদীপ্তবাবু? প্রথমেই বলতে চাই, অনির্বাণ বাবু যেটা বললেন জাস্টিস গঙ্গোপাধ্যায়কে নিয়ে, উনি যেখানে গেছিলেন সেটা একটা অরাজনৈতিক মঞ্চ, এটা সারা পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী সংস্থা, সেটা একটা অর্গানাইজেশন আছে যারা প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে, এটা অরাজনৈতিক একটা প্ল্যাটফর্ম, সেখানে উনি গেছিলেন। এবং আমার জানা নেই কোন আইনে কোনো বিচারপতি কেন যেতে পারে না, যে কোনো বিচারপতি কোনো অরাজনৈতিক প্ল্যাটফর্মে গেস্ট হিসেবে যেতে পারে এবং তার বক্তব্য রাখতে পারেন। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, জাস্টিস অমৃতা সিনহাকে নিয়ে আসেন। ব্যাপারটা কি বলুন তো, যখনই অভিষেক ব্যানার্জির এগেনস্টে, তৃণমূলের এগেনস্টে কোনো অর্ডার যাবে, তখনই জাজের ঘর বয়কট করা হবে, জাজের বাড়িতে পোস্টার করবে, জজ চেঞ্জ করার আবেদন জানানো হবে। অনির্বাণ বাবু যেটা বললেন যে অমৃতা সিনহা, জাস্টিস অমৃতা সিনহা একটি অর্ডার দিয়েছেন যেখানে উনি ইনভেস্টিগেশন কি করে করতে হবে সেই ব্যাপারে গাইড করছেন। হতে পারে এটা লিগাল বা ইনলিগাল, উনি করতে পারেন বা করতে পারেন না, এটা হচ্ছে পয়েন্ট অফ ল। এইখানে নিয়ে ওনার ডিভিশন বেঞ্চে গেছে, ডিভিশন বেঞ্চও বলেছে কোনো হস্তক্ষেপ করেনি। ওনারা সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্ট বলেছে না, আমরা হস্তক্ষেপ করব না, ইডি যেরকম ভাবে ইনভেস্টিগেশন করছে করে যাবে। তারপরে ওই মামলায়, ওই এসএলপিতে যেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে আমরা কোনো হস্তক্ষেপ করব না জাস্টিস সিনহার অর্ডারে এবং ডিভিশন বেঞ্চের অর্ডারে, সেই মামলাতে আরেকটি অ্যাপ্লিকেশন করে বলেছেন যে এই জজ সাহেবকে চেঞ্জ করতে হবে, যেটা আজকে সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়ে বলেছে এইসব করার জন্য সুপ্রিম কোর্ট বসেনি। এইটা কিন্তু কোনো লয়ের ব্যাপার না, এটা হলো আমার এই বিচারপতিকে পছন্দ না কারণ এই বিচারপতি আমার বিরুদ্ধে অর্ডার দিচ্ছে, আমি সেই ঘরেই করব যেই বিচারপতি আমার পক্ষে অর্ডার দেবে, সেই ঘরেই গিয়ে আমি মামলা করব। একজন লিটিগেন্ট চয়েস করতে পারে না যে সে কোন ঘরে মামলা করবে কি কোন ঘরে মামলা করবে না। এতে একটাই জিনিস প্রমাণ হয় যে আজকে জাস্টিস সিনহা যা যা বলছেন সেইগুলো সত্যি এবং সেগুলো জনসমক্ষে চলে আসছে আজকে লাইভ স্ট্রিমিং এর দৌলতে এবং মিডিয়া সেগুলো দেখাচ্ছে। তাই জন্য জাস্টিস অমৃতা সিনহাকে আমাকে বন্ধ করতে হবে, অমৃতা সিনহার ঘর থেকে মামলা বার করতে হবে, মিডিয়ার মুখ বন্ধ করতে হবে, যাতে জনগণ না জানতে পারে আসলে অভিষেক ব্যানার্জি কত বড় একটা দুর্নীতিবাজ লোক। যেই অভিযোগ এসছে আজকে ওনার বিরুদ্ধে কিছু অভিযোগ এসছে, সেই অভিযোগের সত্যতা যাচাই করছে ইডি সিবিআই, কোর্ট এটা মনিটর ইনভেস্টিগেশন, সুপ্রিম কোর্ট বলেছে এটা কোর্ট মনিটর ইনভেস্টিগেশন, কোর্ট মনিটরের যা যা করণীয় উনি তাই তাই করছেন। তাতে অভিষেক ব্যানার্জি যদি ওনার অনেক বড় বড় আইনজীবী রাখছেন সুপ্রিম কোর্টে, হাইকোর্টে, তাদের দিয়ে উনি প্রমাণ করার ডিভিশন বেঞ্চে, সিঙ্গেল বেঞ্চে, যে ওনার বিরুদ্ধে যে অভিযোগ এসছে সেই অভিযোগগুলো মিথ্যে ভিত্তি। ওনার তো অমৃতা সিনহাকে রায় পছন্দ না, ডিভিশন বেঞ্চে তো গেছেন, ডিভিশন বেঞ্চ ওনাকে হারিয়ে দিয়েছে, সুপ্রিম কোর্টে গেছেন, সুপ্রিম কোর্ট হারিয়ে দিয়েছে। এর পরের যে আবেদন হবে বলবে ভারতবর্ষের সুপ্রিম কোর্টে আমরা করব না, ভারতবর্ষের বাইরের কোনো কোর্টে গিয়ে আমি আমার বিচার করবো। আর আরেকটি কথা যেটা বললো অমৃতা সিনহার বিরুদ্ধে অভিযোগ উনি ওনার ইনফ্লুয়েন্স খাটিয়ে করেছেন, সেই অভিযোগ সুপ্রিম কোর্টের কাছে গেছিলেন, সুপ্রিম কোর্ট তার অর্ডারে একটি কথাও বলেনি জাস্টিস অমৃতা সিনহা এরকম ইনফ্লুয়েন্স খাটিয়েছে। উনি বলেছেন আপনারা ইনভেস্টিগেশন করছেন, ইনভেস্টিগেশন করুন এবং আমাদের চার্জশিট জমা দিন। আজ অব্দি সুপ্রিম কোর্টের চার্জশিটটা জমা দিতে পারলো না। আর এই যে অভিযোগ, সেই অভিযোগ ব্যাপারে সুপ্রিম কোর্ট এখনো অব্দি কিছু বলেননি, বরঞ্চ যে অভিযোগ করেছে এদেরকে পার্টি করাও সেটাও এখন পর্যন্ত অ্যালাউ করেনি। আর দ্বিতীয় কথা, এই যে অভিযোগ এসছে, এই অভিযোগের কতটা সত্যতা যদি থাকতো তাহলে এই রিপোর্ট কিন্তু চিফ জাস্টিস অফ হাইকোর্ট ক্যালকাটার কাছেও গেছিল, সেখানেও কিন্তু কোনো ব্যবস্থা বা স্টেপস নেওয়া হয়নি কারণ এই অভিযোগটা ভিত্তি। তাই এই ধরনের খবর এই জন্যই বলা হচ্ছে কারণ এই জজ সাহেব যেহেতু দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন,
কোথায় কি দুর্নীতি সেইগুলো প্রকাশ্যে আনছেন, কিছু কঠোর প্রশ্ন করছেন যে 2014 পরে সম্পত্তি বৃদ্ধি হয়েছে, 2014 পরে নিয়োগ দুর্নীতি, এর সঙ্গে কোনো যোগসূত্র আসছে কিনা, এই কঠোর সত্যিগুলো পিঞ্চিং করছে শীতকালে। আমি একটা প্রশ্ন করতে চাই সুদীপ্তবাবু আপনাকে, আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই। বিচারপতি তার মামলার রায় দেবেন, মামলা শুনবেন, কিভাবে শুনবেন, কি মন্তব্য, কি পর্যবেক্ষণ করবেন তার বিষয়, কিন্তু সম্প্রতি জাস্টিস অমৃতা সিনহার এজলাসে করা একটি মন্তব্য নিয়ে বেশ কিছুটা অসন্তোষ তৃণমূল শিবিরে অন্তত দেখা দিয়েছে। 5000 পাতার নথি জমা পড়ার পর তার মন্তব্য ছিল, যদি আমি ভুল হই আমাকে শুধরে দেবেন, আমি যেভাবে আদালতের রিপোর্টিং পেয়েছি সেই জায়গা থেকে জিজ্ঞাসক, সেই জায়গা থেকে বলছি আপনাকে, তার মন্তব্য ছিল 5000 পাতার নথি, তার মানে তো বোঝা যাচ্ছে যে কত টাকার সম্পত্তির জন্য এমন নথি দিতে হয়। প্রপার ইনভেস্টিগেশন করছেন? এইটাও কি এই পর্যবেক্ষণে ভরা এজলাসে উঠে আসার মতো? কোথাও কি আপনার মনে হয় আইনজীবী হিসেবে এই মন্তব্যগুলো বাঞ্ছনীয় নয় বিচার পর্ব চলাকালীন, শুনানি পর্ব চলাকালীন? এর ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এটা ভাবতে হয়তো কোথাও তাকে এটা তারা প্ররোচিত করছে এই ধরনের মন্তব্য, যে আমি এখানে সঠিক বিচার নাও পেতে পারি। দেখুন, আমরা যারা ওকালতি করি, যারা এই প্রফেশনের সঙ্গে যুক্ত, তারা এটা একটা ভালোভাবে জানে ওকালতির একটা বেসিক জিনিস আছে। কি বলুন তো, আজকে যখন কোনো উকিল মামলা করছে, তিনি তার বক্তব্য দিচ্ছেন, জজ যিনি বসে আছেন তিনি রায় দেবেন, তার মাথার ভিতরে কি চলছে সেই ভিউটা যদি সে না প্রকাশ করে, তাহলে যে উকিল সেই অনুযায়ী সে তার উত্তর দিতে পারবে না। এটা হলো তার যে মাথার ভিউ, যে এত 5000 পাতার নথি দিয়েছে তার মানে নিশ্চয়ই এত সম্পত্তি আছে বলেই এত টাকার নথি দিতে হয়েছে। এই যে উনি প্রশ্নটা করেছেন, তার বক্তব্য, তার মাথায় কি চলছে সেটা উনি বলেছেন। সেটা যদি উনি প্রকাশ না করেন, যারা এখানে উকিলরা যারা মামলা করছেন, সেই ইডির উকিল বলুন, আমি বলি, বা অভিষেক ব্যানার্জির যিনি উকিল আছেন তিনি, তারা তার সঠিক উত্তর দিতে পারবেন না। প্রকৃত জাস্টিসের জন্য বা প্রকৃত বিচারের জন্য এই যে মত আদান প্রদান সেটা হওয়ায়, এবং সব মামলাতেই এটা হয়। আজকে এটা গায়ে এই জন্য লাগছে কারণ এই মন্তব্যে উনি মনে করছেন যে ওনার ক্ষতি হচ্ছে, কিন্তু উনি যদি সত্যি জেনুইন হয়, উনি বিচারপতিকেও চেঞ্জ করতে বলবেন না, ওনার উকিল দিয়ে আইনত সেটা লড়বে, এবং সেই লড়ার ক্ষমতা নেই বলেই আজকে এই ধরনের পথ উনি বেছে নিয়েছেন যে বিচারপতি। আপনি আমার সঙ্গে থাকুন সুদীপ্তবাবু। অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার যাত্রা চলাকালীন আরেকবার তদন্তকারী সংস্থা বা এজেন্সির ডাক পেয়ে তিনি আসেন, এবং আসার ঠিক আগে তিনি ডাক পেয়েছেন এবং যাচ্ছেন। এই কথাটা বলবার সময় একদিনে ওই একই স্থলে, একই জায়গায়, একই বক্তৃতার মধ্যে বা তার বক্তব্যের মধ্যে 5 বার ফাঁসি শব্দটা উচ্চারণ করেছিলেন। আমি সেদিন জিজ্ঞাসা করেছিলাম এই অনির্বাণের অগ্নিবাণে, যে যদি তদন্তে এতটাই আস্থা থাকে এবং যদি তদন্ত সম্পর্কে এতটাই নিঃসন্দেহ হন, নিজের কোনোভাবে দোষী প্রমাণিত হবে না, নিজের নির্দোষিতা সম্পর্কে, তাহলে বারবার এই ফাঁসি শব্দটা আসছে কেন? এটা কি কোনো অবচেতনের কাজ? আমি আরেকবার সেই মন্তব্যটা শুনবো, তারপর আমি অনির্বাণ বন্দ্যোপাধ্যায় আপনার কাছে আসছি, শুনে নেবো কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি তো বলেছি আমার বিরুদ্ধে কোনো তদন্তকারী সংস্থা দেখাতে হবে না, আপনি এক হাতে প্রমাণ দিন আর এক হাতে ফাঁসির মঞ্চ তৈরি করুন, আমাকে উদাহরণ হিসেবে ব্যবহার করুন, আমাকে ফাঁসির মঞ্চে তুলুন। আমি তো বারণ করিনি, এক হাতে উদাহরণ দিন। মৃত্যুবরণের দায়িত্ব আমার, আমি তো বলছি আমার পিছনে ইডি সিবিআই লাগাতে হবে না। 2020 সালে যেটা বলেছিলাম, আজও আমি আমার অবস্থানে কার্যত অনড়। 50টা সংবাদ মাধ্যমের প্রতিনিধির সামনে ক্যামেরা ফেস করে বলছে যে আমার বিরুদ্ধে যদি প্রমাণ থাকে আপনি জনসমক্ষে এনে আমার বিরুদ্ধে ইডি সিবিআই লাগাবেন না, আমাকে ফাঁসিতে তুলি। তাই ইডি বা সিবিআই ইনকোয়ারি হয়, তাতেও যদি আমার কোনো যোগসাজগ পাওয়া যায় আমাকে ফাঁসির মঞ্চে তুলি। ভবিষ্যতেও বলে রাখলাম, একজন মানুষ একই জায়গায় দাঁড়িয়ে সামান্য, বেশ বিরাট বড় বক্তৃতা, লম্বা ছিল এমন নয়, 15-20 মিনিটের বোধহয় বক্তব্য ছিল আমার যতটা স্মরণে আসছে অনির্বাণবাবু, 5 বার ফাঁসি 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 বলছেন। তাহলে সেই মানুষটাই কেন বিচার শেষ হওয়ার পরে সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চ আছে হাইকোর্টে, তারপর সুপ্রিম কোর্ট আছে, এতটা অধৈর্য তিনি কেন যে সিঙ্গেল বেঞ্চে আবার বিচারপতি বদলের জন্য চলে আসছেন? অবচেতন, আমি বারবার বলছি, অবচেতনে কিছু কাজ করছে কি লুকোতে চাইছেন বা কি প্রকাশের ভয় পাচ্ছেন? দেখুন, নথি তো জমা দিয়েছেন ইডির কাছে। এখানে বিচার প্রক্রিয়া বলতে আমরা সিঙ্গেল বেঞ্চ থেকে শুরু করছি, কিন্তু ক্রিমিনাল প্রসিডিংয়ের বিচার প্রক্রিয়াটা ট্রায়াল কোর্ট থেকে শুরু হয়। বেশ, আজ অবধি এই বঙ্গে ইডি সিবিআই যা নিয়ে তদন্ত করতে জানি এত হইচই হচ্ছে, প্রায় কোনো মামলাই ট্রায়াল কোর্টে ট্রায়ালটুকু শুরু হয়েছে আমরা দেখতে পাই না।
শুধুমাত্র এই হাইকোর্টের নজরদারি ইত্যাদি সব নানা কথা আমরা শুনছি। এই কোর্ট মনিটর ইনভেস্টিগেশনের এই যে গাজর ঝোলানো, এ তো সেই সারদার সময় শুরু হয়েছিল। আজ থেকে 10 বছর আগেও তো নাকি কোর্ট মনিটর করছিল এই বিকাশ বাবু অ্যান্ড কোম্পানি, তারাই এই কাজটি করেছে। আমি কারণই বলছি, ওই কারণেই বলছি, ওই কারণেই আসছি, ওখানেই আসছি যে 10 বছর আগেই সোকল্ড কোর্ট মনিটর ইনভেস্টিগেশন শুরু, আজও সেই ইনভেস্টিগেশন শেষ হলো না, তদন্তের নামে হেনস্থার ধারাবাহিকতা চলছে। সেইটা দেখে যদি কারো মনে আশঙ্কা জাগে যে ভাই আমিও জীবনে ট্রায়াল ফেস করবো কিনা জানি না, দাঁড়ান এক সেকেন্ড, প্রেসিডেন্সি জেলে কাটাতে কে হলো। বলছে এক সেকেন্ড, সেই জায়গায় দাঁড়িয়ে তদন্তের নামে সেটা হেনস্থাই চলে গেল, এইটা যদি কারো মনে আশঙ্কা হয় তাকে দোষ দেওয়া যায় না। কিন্তু দ্বিতীয়ত এই হেনস্থার ফল তো তৃণমূল কংগ্রেসের অসাধারণ ফলে। ধরুন যদি ধরে নিই, আমি কিন্তু বলছি না হেনস্থা, ধরুন কুণাল ঘোষ যা বলেছিলেন সেগুলো যদি সত্যি ধরে নিই, তাহলে তিনি হেনস্থা হয়েছিলেন। হেনস্থার ফল তিনি আজকে তৃণমূল কংগ্রেসের প্রধান মুখপাত্র রাজ্যে। না, সেটা তো রাজনৈতিক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে রাজনৈতিক উত্তরণ আশা করতে পারেন। আপনি মেনে নিচ্ছেন সিবিআই এর রাজনীতির অংশ? না, আমি দাদারকে রাজনীতির অংশ বলছি না, আমি বলছি তার ফল নিশ্চয়ই ভীষণ ভালো রাজনৈতিকভাবে। তৃণমূলের কাছে নিশ্চয়ই রাজনৈতিক পুরস্কার আছে এর জন্য। সিবিআই এর হাতে সারদা মামলা গেছে, কিন্তু কি কারণে আমি শিলভদ্রবাবু এটার উত্তর পাচ্ছি না। এক জায়গায় দাঁড়িয়ে অল্প সময়ের ব্যবধানে আপনি দেখলেন তদন্তের ফাঁস কতটা শক্ত হলে, কতটা গাঢ় হয়ে বসলে এই ফাঁসিতে পঞ্চমুখ হতে পারে না। পঞ্চমুখ মুশকিল হচ্ছে, ছেলেবেলায় শুনতাম মামাবাড়ির আবদার, এর এই কোর্টে যাওয়া, ভাইপোর কোর্টে যাওয়ার এইসব নাটক দেখে এখন মনে হচ্ছে এটা বোধহয় পিসির বাড়ির আবদার হচ্ছে। আজকে যেখানে দাঁড়িয়ে এটা তো একটা দীর্ঘসূত্রিতা আনার জন্য এই ব্যবস্থাগুলো হচ্ছে, একটার পর একটা কোর্টে গিয়ে যাতে বিচার ব্যবস্থাটা দেরি হয়, থমকে যায়। আজকে মুশকিল হচ্ছে ওনার পক্ষে প্রবলেমটা কি জানেন তো, ছোট থেকে রাজনীতি করে তো ওপরে ওঠেননি, পিসির আঁচল ধরে রাজনীতিতে আসার পরে এগুলোকে মানতে পারছেন না। আজকে যদি উনি সত্যিই সৎ হন, আমার মত হচ্ছে এখন এক কথা তো ঠিক, প্রমাণ হয়নি যে উনি দোষী, প্রমাণ হয়নি ওনার কাছে টাকা গেছে, উনি কোথা থেকে ওই বাড়ির ছাদে সুইমিং পুল করেছেন কেউ জানতে চায়নি, উনি কোথা থেকে বাড়িতে চলমান সিঁড়ি করেছেন কোথাও জানতে চায়নি, এগুলো লোকে বলছে কিন্তু প্রমাণ হয়নি। কিন্তু আমি বারবার বলছি ফাঁসির দড়ি গলায় দেব, ফাঁসি তো দিতে হবে না, কারণ এই অপরাধ প্রমাণিত হলেও কোনোদিন ফাঁসি হবে না। সেখানে দাঁড়িয়ে উনি এতবার ফাঁসি করছেন কারণ, আর যদি ওনার মধ্যে এত সততা থাকে তাহলে উনি কেন যাচ্ছেন না, কেন এই বিচার ব্যবস্থাটাকে দেরি করে দেবার জন্য বারে বারে এই চেষ্টা চলছে। আজকে দেখুন, আমরা একটা সময় একটা জিনিস দেখেছিলাম যে মমতা ব্যানার্জিকে তো আমরা একটা কি বলবো সততার মূর্ত প্রতীক ভেবেছিলাম। একদিন তহলকার ঘটনা নিয়ে নিজের ছেড়ে দিয়েছে, পোস্ট ছেড়ে দিয়েছে তিনি বাংলায় মানুষের সামনে। আমরা তখন তৃণমূল করি, আমরা আওয়াজ তুলেছিলাম, আমরা দেয়াল লিখেছিলাম যে আজকে এই যে সততার মূর্ত প্রতীক মমতা ব্যানার্জি দেখিয়ে দিয়েছে, ক্ষমতা নয় সততাই মূল কথা, এটা মমতা ব্যানার্জি দেখিয়েছে। কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি, সেই সততার মূর্ত প্রতীকের আমলেই এমনভাবে চুরিটা যেন পশ্চিমবাংলার বাস্তুতন্ত্রে ঢুকে গেছে, প্রত্যেকটা স্তরে চুরি দুর্নীতি। এবং দেখুন, দুটো মন্ত্রী জেলে গেছে তা নয়, প্রায় 42টা দপ্তরের এগেনস্টে তদন্ত চলছে, প্রত্যেকটা ব্যাপারে তদন্ত চলছে, দুর্নীতি চলছে। আর দুর্নীতির আঙুলটা চলে যাচ্ছে এমন পরিবারের দিকে, এমন জায়গায় যে মানুষ তারা চাইছেন। আর সেটা থেকে বাঁচবার জন্য এত কিছু না করে তদন্তে সহযোগিতা করে, আমি যদি অনেস্ট হই, আমার যদি চুরি না থাকে, আমার এগেনস্টেও তো তৃণমূল থেকে দেখেছিলাম একটা কেস করেছিল, আমার বলে সম্পত্তি বেড়েছে, ওই কোনোদিন তো কোর্টে গিয়ে বলতে যায়নি যে ভাই তদন্ত করো না। আমরা তো চেয়েছি তদন্ত করে, কিন্তু শুধু আমি নয়, ওই লিস্টে আরো অনেকের ছিলেন, সব পার্টির, সিপিএমেরও ছিলেন, বিজেপির ছিলেন, আমাদের সর্বভারতীয় সভাপতির নাম ছিল, সবার ছিল। তা আমরা তো কেউ গিয়ে বলিনি যে ভাই তদন্ত বন্ধ করো, প্রমাণ করতে পারলে ফাঁসি দেবো। আমরা তো চেয়েছি তদন্ত হোক। আজকে তো অভিষেক ব্যানার্জির কাছ থেকে আমরা চেয়েছিলাম বাংলার মানুষ তিনি দাঁড়িয়ে বলবেন যে আমি তদন্ত চাইছি, কিন্তু আমরা অবাক হয়ে দেখলাম তদন্ত চাওয়া নয়, তদন্তকে বন্ধ করার জন্য এই কোর্ট নয় ওই কোর্ট নয় সেই কোর্ট যেমন চলছে, তার সাথে সাথে আজকে যে মমতা ব্যানার্জি তহলকা কাণ্ডে পদত্যাগ করেছিলেন একটা শুধুমাত্র কথা উঠেছিল বলে, সেই মমতা ব্যানার্জিকে আমরা দেখছি দাঁড়িয়ে বলতে হচ্ছে বালুকে সমর্থন করতে হবে, অনুব্রতকে সমর্থন করতে হবে, চোরেদের সমর্থন করতে হবে। চোর মুক্ত বাংলা করার স্বপ্ন যিনি দেখিয়েছিলেন, তিনি চোর যুক্ত বাংলা তৈরি করে বাংলার মানুষের কাছে এরা কি ছবি তুলে ধরছেন পিসি ভাইপো মিলে।
এটাই তো বাংলার মানুষ জিজ্ঞেস করছে। আজকে প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা ব্যাপারে কেন দুর্নীতি নিয়ে সবটার আঙুল যাচ্ছে। জাস্টিস সিনহার উপর রাগ হচ্ছে, আমি জাস্টিস সিনহার পক্ষেও বলবো না, কারণ বিচারপতির পক্ষে বিপক্ষে বলা আমাদের সাজে না, কিন্তু জাস্টিস সিনহা জিজ্ঞেস করেছেন 5000 পাতার নথি দিয়েছেন, তার মানে কত সম্পত্তি হতে পারে, এটা তো একটা প্রশ্ন জাগতে পারে। আমার কাছে যদি নথি চাওয়া হয়, আমি তোমাকে জিজ্ঞেস করছি অনির্বাণ, তোমার কাছে যদি নথি চায় তুমি কত পাতার নথি দেবে, তোমার কত টাকার সম্পত্তির নথি দেবে? 5000 পাতার নথি, এটা ইয়ার্কি মারা হচ্ছে। হয় নথিগুলোতে কিচ্ছু নেই, তুমি সময় নষ্ট করার জন্য সিবিআই অফিসারদের যাতে বেশি সময় ইডি অফিসারদের লাগে তার জন্য 5000 পাতার কাগজ ঢুকিয়েছো, আর না হলে পরে তোমার এত সম্পত্তি তার জন্য 5000 পাতার নথি দিতে হয়েছে। তাতে যদি কোনো বিচারপতি প্রশ্ন করেন এত টাকা কোত্থেকে এলো এবং সোর্স অফ ইনকামটা কি, সেটা তিনি কি অন্যায় করছেন, তার জন্য রাগ হচ্ছে কেন তো বুঝতে পারি। একজন দর্শকের অগ্নিবাণ আছে, আপনারা জানেন যে আমি দর্শকের অগ্নিবাণ এখন প্রত্যেক দিন নিয়ে থাকি, অনির্বাণের অগ্নিবাণের সঙ্গে আপনাদের অগ্নিবাণও চলে, ফলে সেই অগ্নিবাণ যে দুটো অগ্নিবাণ, একজন না কয়েকজন দর্শকেরই আছে, আমি বিশেষ করে দুজন দর্শকের অগ্নিবাণ এই মুহূর্তে নিচ্ছি, আরও দুজনেরটাও নেব, সরিয়ে রাখা আছে। আপাতত দুটি অগ্নিবাণ আপনার দিকে ধেয়ে আসছে অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, আপনাকে তার মোকাবিলা করতে হবে, তার কারণ প্রশ্নগুলো তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে, পরে বিজেপির উদ্দেশ্যেও আছে, আমি সেটাও দেবো, সেটাও অবশ্যই তাদেরকে সেই অগ্নিবাণের সম্মুখীন হতে হবে। 1 নম্বর, শ্রীময়ী সেন দর্শক প্রশ্ন করেছেন, রক্ষা কবচের কি দরকার হয় যদি নির্ভয়ী হন তো, তাহলে রক্ষা কবচের কি দরকার হয়, শ্রীময়ী সেন জিজ্ঞাসা করেছেন দর্শকের অগ্নিবাণ। দ্বিতীয় দর্শক সন্তোষ কুমার মজুমদার, তার অগ্নিবাণ। অনির্বাণ, এটার উত্তর আপনাকেই দিতে হবে, তার কারণ তারা বলছেন, ওনার প্রশ্ন, সন্তোষ কুমার মজুমদারের প্রশ্ন, আপনারা ওদের সততার একটি প্রমাণ দেবেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কথা বলতে চাইছেন তিনি। অনির্বাণ, দুজন দর্শকের দুটি প্রশ্নের খুব সহজ উত্তর। দেখুন, রক্ষা কবচ দরকার হয় তখনই যখন আইন মেনে যে সংস্থাদের কাজ করার কথা তারা আইনের বদলে রাজনৈতিক নির্দেশ মেনে কাজ করেন এবং তদন্ত প্রক্রিয়াটিকে হেনস্থার সামিল করে তোলেন, তখন রক্ষা কবচের প্রয়োজন হয়। এমনি যদি তারা আইন মেনে করতেন, নিরপেক্ষভাবে কাজ করতেন, তাহলে এটার প্রয়োজন হয়তো পড়তো না, কিন্তু এক্ষেত্রে ভীষণভাবে প্রয়োজন হচ্ছে, কারণ তারা আইন মেনে কাজটি করছেন না। এক। আর দ্বিতীয় যে প্রশ্ন একবার বলুন। দ্বিতীয় প্রশ্ন ছিল সন্তোষ কুমার মজুমদারের, আপনারা ওদের সততার একটি প্রমাণ দেবেন। আমি খুব সহজে একটা আপনাকে কথা বলি যে দুর্নীতি অর্থাৎ অসততার প্রমাণ এখনো অবধি কটা পেয়েছেন? আদালত গ্রাহ্য প্রমাণ, আদালত দোষী সাব্যস্ত করেছে। তৃণমূল কংগ্রেস হোক বা আমি বলছি বিজেপি বিরোধী যে কটি দল রয়েছে সাম্প্রতিক অতীতে 5 বছর 6 বছর 7 বছর যাই হন, যাদের বিরুদ্ধে প্রচুর ইডি সিবিআই চলছে, একজনকে আদালত কনভিক্ট করেছে। আপনি একটা উদাহরণ দেখান। বেশ, শিলভদ্রবাবু হাত তুলছেন। আমি একটা বলছি, বিষয়টা হচ্ছে যে এই সিবিআইডি যখন লালু প্রসাদ যাদবকে জেলে পোড়া হলো, সেই সিবিআই অফিসার উপেন বিশ্বাসকে মন্ত্রী করে দিয়ে গর্বের সঙ্গে বলা হয়েছিল, আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে উপেন বিশ্বাসকে আমরা মন্ত্রী করেছি। আজকে সেই উপেন বিশ্বাস দাঁড়িয়ে এই সরকারের বিরুদ্ধে যে কথাগুলো বলছেন সেগুলোকে মনে পড়ছে না। আর তদন্ত তো ভাই সময় লাগবে, তদন্তটা সিবিআইডি করছে, বিচার ব্যবস্থা তো সিবিআইডির হাতে নয়। আজকে কোনো কেসটা ভারতবর্ষে এত কেস তাহলে জমে আছে কেন? দীর্ঘসূত্রিতা তো আছেই, বেশি দিন সময় লাগতেই পারে, কিন্তু আমার বিষয় হচ্ছে এত কিছু বলার পরেও তো কিছু যদি না থাকে, তাহলে পরে এতদিন 1 বছরের ওপর জেলে থাকার পর বেল পাচ্ছেন না কেন লোকেরা? তার নিশ্চয়ই কিছু আছে প্রমাণ, যেতে হচ্ছে না। একটি অগ্নিবাণ আছে সার্বিকভাবে, কিন্তু তবু আমি এই অগ্নিবাণের উত্তর দেওয়ার জন্য সুদীপ্তবাবু আপনাকেই বেছে নিচ্ছি, তার কারণ আপনি যেহেতু এতক্ষণ পর্যন্ত তদন্ত প্রক্রিয়া, বিচার প্রক্রিয়া এগুলো নিয়ে কথা বলছিলেন, এবং এই অগ্নিবাণটি একেবারে তদন্ত প্রক্রিয়া, বিচার প্রক্রিয়া, বিশেষ করে অনির্বাণ বন্দ্যোপাধ্যায় যে প্রশ্ন তুলেছেন তার পরিপ্রেক্ষিতেই যেন আসা বলে আমার মনে হচ্ছে। তিনি বলেছেন হেনস্থার কথা তদন্ত প্রক্রিয়া চলাকালীন, তিনি বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রিতার কথা বলেছেন, তদন্ত প্রক্রিয়ারও দীর্ঘসূত্রিতার কথা বলেছেন। ঝুমা সেন, তার পাঠানো অগ্নিবাণ, তার ছোড়া অগ্নিবাণ। দর্শক, ঝুমা সেন, তার ছোড়া অগ্নিবাণ, মাথা কি সত্যি ধরা পড়বে? কোথাও একটা সন্দেহ দেখা দিচ্ছে দর্শকদের মধ্যে, অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে। সুদীপ্তবাবু আইনজীবী হিসেবে আপনি এতগুলো মামলা লড়ছেন, এবং বিশেষ করে যাদের মামলা লড়ছেন তাদেরও প্রশ্ন, মাথা কি সত্যিই ধরা পড়বে? সুদীপ্তবাবু, দেখুন, এই জন্যই আমি বলছি, এটা হলো আমরা সারদার ক্ষেত্রে দেখেছিলাম। সারদায় যখন সিবিআই ইনভেস্টিগেশন দিয়েছিল, কোর্ট ভরসা রেখেছিল সিবিআইডির ওপর এবং এটাকে কোর্ট মনিটর করেনি।
পরবর্তীকালে আবার যখন এইরকম মামলা ওঠে আমরা বলি যে শুধু এটা সিবিআইডির ওপর ছেড়ে দিলে হবে না, এটাকে কোর্ট মনিটর করতে হবে। এবং যেহেতু কোর্ট মনিটর হয়েছে সেই জন্যই আজকে আপনাকে আমি বলছি পার্থ চ্যাটার্জি থেকে আরম্ভ করে মানিক ভট্টাচার্য, তারপরে জীবন কৃষ্ণ, এনারা মন্ত্রী এমএলএরা অ্যারেস্ট হয়েছে। এবং এই কোর্ট মনিটর বলেই আপনাদের আমি আশ্বস্ত করতে পারি, এটা কোর্ট মনিটর বলেই যে প্রকৃত মাথা সে ধরা পড়বে, কারণ এটা পাবলিক মানি নিয়ে নয়ছয় হয়েছে, আমার আপনার টাকা নিয়ে নয়ছয় হয়েছে, চাকরি দেওয়া হয়েছে টাকার বিনিময়। এটা একটা পাবলিক, এবং সুপ্রিম কোর্টও বলেছে এটা একটা জনস্বার্থ মামলা এবং এখানে বিশাল জনস্বার্থ জড়িয়ে আছে। এবং যেহেতু এটা কোর্ট মনিটর, আপনাদের আমি আশ্বস্ত করতে পারি সে যেই থাকুক, সিবিআই যাই করুক বা ইডি যাই করুক, যেখানেই কি সেটেল হোক, কোর্ট মনিটর যে আসল মাথা ধরা পড়বে। আর আমাদের এই বিচার প্রক্রিয়া সময় নেয়, তার কারণ হলো বিচার প্রক্রিয়ার একটা মূল অংশ হলো সবাইকে শুনতে হবে, সব পক্ষ শুনতে হবে। এবং এই জন্যই আজকে মাঝে মাঝে দেখুন না, আজকে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার ডিভিশন বেঞ্চ, বারবার সুপ্রিম কোর্ট করছে, তাই জন্য অটোমেটিক্যালি এটা স্থগিত হয়ে যাচ্ছে, আবার সুপ্রিম কোর্ট থেকে হেরে ফিরে আসছে, আবার তারপর সিঙ্গেল বেঞ্চে হিয়ারিং শুরু হচ্ছে, সেই জন্য আরেকটা টাইম লাগছে। এবং এটা সবার অধিকার, যেখানে যাওয়ার পয়সা আছে পাবলিক মানি দিয়ে যাবে, আপনি তো কাউকে আটকাতে পারবেন। রাজ্য সরকারই 3 বার সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছে আমার আপনার টাকা দিয়ে। অনির্বাণ ব্যানার্জি আপনাকে কিছু বলছেন নিয়োগের ক্ষেত্রে, তোমরা বলো না যে ওখানে তো কোনো স্থগিতাদেশ নেই, কেন নিয়োগ হচ্ছে না? তখন যখন সরকার বলে যে না সাবজুডিস ম্যাটার, আমাদের একটু সময় দিতে হবে, এখন কেন সেটা বলছো না? না, এখানে সার্ভিস বলে দিচ্ছি উত্তরটা বলে দিচ্ছি। তুমি এই প্রশ্নটা করবে আমি ভাবতে পারিনি, তুমি তো এই প্রফেশনে। যখন কোনো নিয়োগ প্রক্রিয়া হয় সেখানে যখন কোনো স্থগিতাদেশ থাকে না, তার অর্থটাই হলো যে নিয়োগটা চালিয়ে যাওয়া যাবে। আর মামলার ক্ষেত্রে যখন সুপ্রিম কোর্টে মামলা হয় কোনো ইস্যুতে, সেই ইস্যুতে জুডিশিয়াল ডেকোরামে বলে যে সেই মামলা নিচের কোর্ট শুনবে না, কারণ সেখানে কনফ্লিক্টিং অফ ডিসিশন হবে। আজকে সিঙ্গেল বেঞ্চ একটা রায় দিল, সুপ্রিম কোর্ট আরেকটা রায় দিল, দুটো আলাদা। নিয়োগ প্রক্রিয়া হলো নিয়োগ প্রক্রিয়া, স্থগিতাদেশ না দেওয়া মানে তার অর্থ হলো স্থগিতাদেশ চালিয়ে যাওয়া। এটা একটা বেসিক ডিফারেন্স। তদন্ত করতে পারবে না এরকম কোনো নির্দেশ আমার মত ইন্টারপ্রেট না, এটাই জুডিশিয়াল ইন্টারপ্রিটেশন। একেবারেই নয়। তুমি যেটা বলছো তদন্ত থামিয়ে দিতে হবে, যখন আপার কোর্টে শুনানি চলবে, তো ট্রায়ালে শুনানি চলছে না। কোথাও কি সুপ্রিম কোর্ট বলছে ভাই তুমি তদন্ত করবে না? আমি বললাম যে আপার কোর্টে যখন মামলা চলছে, নিচের কোর্ট সেই মামলা শুনবে না, কারণ কনফ্লিক্টিং অফ ডিসিশন হবে। আর নিয়োগের ক্ষেত্রে যখন স্থগিতাদেশ দেয়নি, তার অর্থ হলো নিয়োগ চালিয়ে যেতে পারো। তুমি এটা ঠিকই বলেছো, তাতে তদন্তটা থামাতে তো বলেনি। তদন্ত বন্ধ হয়েছে নাকি? ও তো বলছে তাই, চালানোর জন্য তো কোর্টের মনিটরিং হচ্ছে। আর আরেকটা কথা আমায় বলো তো, তদন্ত চলছে তো, পার্থ চ্যাটার্জির স্যাংশন স্পিকার এতদিন দিচ্ছিল না কেন? তার কি জবাব? তোমাদের স্পিকার পার্থ চ্যাটার্জির স্যাংশন সিবিআইডি অনেকদিন ধরে চেয়ে পাঠিয়েছে, জীবন কৃষ্ণর স্যাংশন, পার্থ চ্যাটার্জির স্যাংশন মাননীয় স্পিকার কেন আটকে রেখেছিল? তাহলে কি দীর্ঘসূত্রিতার প্রশ্ন তুলে অনির্বাণ, কার্যত আপনারা দীর্ঘসূত্রিতার দিকে ঠেলে দিচ্ছেন? ভালো প্রশ্ন করেছে। স্পিকার স্যাংশন আটকে রাখার জন্য যদি এই গোটা তদন্তটা থমকে থাকে, এটা যদি যুক্তি হয়ে থাকে, আমাকে বলুন তো, আমি একই জায়গায় আবার ফেরত যাব। সারদা মামলার ক্ষেত্রে যতজন অ্যারেস্ট হয়েছেন, লোকসভা স্পিকার নিশ্চয়ই আটকে রাখেনি। কোথায় সেই চার্জশিট, ফাইনাল চার্জশিট কোথায়? কোন উত্তর আছে? আজকে স্পিকার আটকে রেখেছে, এটা ছেদ যুক্তি। আজকে গোটা তদন্ত প্রক্রিয়া কমপ্লিট করে তোমরা বিজেপির সঙ্গে কি সেটেলমেন্ট করেছো, তাই জন্য সারদা আটকে আছে। আরে ভাই, বিজেপির সঙ্গে সেটেল করলে খালি তৃণমূলের লোক অ্যারেস্ট হয়ে যেত। এবার বিজেপির কথা আসছে, ফলে শিলভদ্র বাবুর কাছে যেতে হবে। শিলভদ্র বাবু, এবার সুদীপ্ত বাবু আইনজীবী হিসেবে মনে হচ্ছে একটু বোধহয় কোথাও বিশ্বাস হারিয়ে ফেলছেন। বলছেন বিজেপির সঙ্গে সেটেলমেন্ট। সুদীপ্ত বাবু একটু আগে খুব বিশ্বাস নিয়ে বলেছেন মাথা ধরা পড়বে, একটু আগে বলেছেন মাথা ধরা পড়বে, ঝুমা দেবীকে আশ্বস্ত করেছেন। প্লিজ। না, এটা বিষয় হচ্ছে সুদীপ্ত বাবু হয়তো কিছুটা ঘটনা দেখে এরকম কেন হচ্ছে না বলে মনে করে বলতে পারে না। বা সুদীপ্ত বাবুর রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডটা যদি বামপন্থী হয়, এটা একটা নতুন বাজারে চালু হয়েছে, দিদি আর মোদি সেটিং করে যদি বেঁচে থাকা যায় রাজনীতিতে, এটাও আছে। ব্যাপারটা হচ্ছে বামপন্থী মানুষজনেরা এটা করছে। এখানে সেটিং হচ্ছে দিদি আর মোদি, আর ওখানে গিয়ে সীতারাম ইয়েচুরি বসছেন দুজনের পাশে, ভাইপো আর পিসির পাশে। সুতরাং এগুলোর কথাগুলো, এই রাজনৈতিক কথাগুলোর মধ্যে কোনো উবিয়ে দিয়ে লাভ নেই।
কারণ তদন্তটা কোর্ট বিয়েতে হচ্ছে, তদন্ত হবে, দোষী ব্যক্তি শাস্তি পাবে, এটা আমরা সবাই আশা করি। আমরা সেই দিকেই তাকিয়ে আছি। ওই জোট গোট এইসব বলে এখানে লাভ নেই। আর তাহলে সুদীপ্তবাবুরা কি করছেন? যদি সুদীপ্তবাবুদের মনে হয়ে থাকে যে এখানে বাঁচিয়ে দিচ্ছে অমুক তমুক, কোর্ট তো আছে, সেটা কোর্টকেই বলতে হবে, কোর্টই করবে। আমি সারদা কোর্ট মনিটর না, না সারদা কোর্ট মনিটর নয়, কিন্তু মামলা তোলা যায়। সারদাও কোর্ট নির্দেশেই হয়েছিল, সুপ্রিম কোর্টের নির্দেশেই সারদা হয়েছিল, সুপ্রিম কোর্টের নির্দেশেই সারদা হয়েছিল। সুতরাং আপনারা তো সারদায় যাচ্ছেন না কেন? আপনারা কোর্টকে বলছেন না কেন? সুপ্রিম কোর্টকে না মনিটর চাই না, কিন্তু সারদার নির্দেশটাও সুপ্রিম কোর্ট থেকে এসেছিল। আমি তিনটি রাজনৈতিক দলের মন্তব্য শুনবো। অগ্নিমিত্রা পল বিজেপির, শ্রমিক লাহিড়ী সিপিআইএম নেতা এবং আশুতোষ চট্টোপাধ্যায় কংগ্রেস মুখপাত্র বা কংগ্রেস নেতা, তিনজনেই কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই জোড়া ধাক্কা এবং জোড়া আবেদন নিয়ে শুনে নি। অভিষেক ব্যানার্জি বারবার বেঞ্চ বদল করতে চাইছেন কেন? কেন আদালত থেকে আদালত দৌড়ে বেড়াচ্ছেন? কি ঢাকতে চাইছেন? ওনার কত প্রপার্টি আছে পশ্চিমবঙ্গের মানুষ সেটা যাতে জানতে না পারে, উনি সেই চেষ্টা করছেন কেন? কেনই বা সম্মানীয় বিচারপতি অমৃতা সিনহাজিকে চেঞ্জ করে অন্য বেঞ্চে যেতে চাইছেন? এটা তো বাংলার মানুষ বুঝতে পারছে। বারে বারে উচ্চ আদালতে যাচ্ছেন নিজে বাঁচবার জন্য, কিন্তু কোনো জায়গা থেকে কোনো রিলিফ পাচ্ছেন না, তার কারণ আইনের চোখে কোনো রিলিফ পাবেন না। কিন্তু ওর মূল দৌড় যেটা, সেটা হচ্ছে বিজেপির সর্বোচ্চ নেতৃত্বের কাছে, এবং ওদের রক্ষা কবচেই এখনও জেলের বাইরে আছেন। তা নইলে বারে বারে আদালতের কথা সত্ত্বেও কেন ইডি সিবিআই তাকে হেফাজতে নিচ্ছে না? বারে বারে কেন সুপ্রিম কোর্ট যেতে হচ্ছে, বারে বারে হাইকোর্ট কেন যেতে হচ্ছে, আবার হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট যেতে হচ্ছে? যে আমরা বা আমি এই বিষয়ে কিছু জানি না বা চুরি করিনি, তো সেই বিষয়টাকে স্পষ্ট করুক বাংলার জনতার কাছে। তার কারণ বাংলার জনতা এখনও মনে করেন যে যেভাবে চাকরি চুরি, কয়লা চুরি এবং বিভিন্ন প্রকারের দুর্নীতি হয়েছে, এটা বাংলা শুধু লজ্জা না, সাধারণ মানুষের পকেট চুরি হয়েছে, তাদেরকে পথে বসানো হয়েছে। তাই পাপ যারা করেছেন তাদের ভুগতেই হবে। আমি অনির্বাণ চৌধুরীর কাছে যাব, মুর্শিদাবাদ থেকে রয়েছেন সিপিআই নেতা। অনির্বাণ, শ্রমিক লাহিড়ী এখনো পর্যন্ত বলছেন তাদের এই বিশ্বাসটা আছে যে কোথাও গিয়ে রক্ষা কবচ পাওয়া যাবে না, বরঞ্চ তার সঙ্গে জুড়ে দিচ্ছেন বিজেপির নাম। সেটা নয় শিলভদ্রবাবু উত্তর দেবেন, যদি রক্ষা কবচ কিছু থেকে থাকে সেটা রাজনৈতিক বলছেন, কিন্তু এই যে আইনি রক্ষা কবচ না পাওয়া, আমি রাজনীতির কথা পরে আসছি, রক্ষা কবচ না পাওয়াটা তো একটা বাস্তবতা। আমি খুঁজতে চাইছি পেতে চাওয়ার চেষ্টার কারণটা কি? আপনি কিছু কারণ বুঝতে পারছেন? যিনি এক মঞ্চে দাঁড়িয়ে অল্প সময়ের ব্যবধানে 5 বার ফাঁসি যেতে রাজি থাকেন, তিনি কেন মামলা বেঞ্চ থেকে সরাতে চান? তিনি কেন মামলার রিপোর্টিং বন্ধ করাতে চান? দেখুন, ফাঁসিকে রোমান্টিসাইজ করলেই তো আর বা তিনি ফাঁসির যোগ্য হয়ে যান না। ফাঁসিকে রোমান্টিসাইজ করা বা ফাঁসির মাধ্যমে ইতিহাস রচনা করার জন্য সূর্য সেন হতে হয়, ক্ষুদিরাম হতে হয়, কিংবা জুলিয়াস ফুচিক হতে হয়। সুতরাং বারবার ফাঁসি 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 একটা কৃত্রিম রোমান্টিসাইজ তৈরি করা, এর মাধ্যমে পাবলিকের দৃষ্টি আকর্ষণ করা, এটা একটা ভান্ডামি ছাড়ার কিছু নয়। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমার বন্ধু অনিক পান, মানে আইনজীবী অনিক পান, উনি সবই বলছেন আইনের লোক, ঠিক আছে, কিন্তু উনি কোশ্চেন অফ পলিটিক্যাল মরাল ওটাকে খুব সযত্নে উনি এড়িয়ে যাচ্ছেন। আপনি দেখুন, একটা কোম্পানি, সেই কোম্পানি যখন একটা সার্ভিস দেয়, সেই সার্ভিসের বিনিময়ে সে অর্থ উপার্জন করে। এদের এমন একটা কোম্পানি, এই কোম্পানির সার্ভিসটা কি, পরিষেবাটা কি? এই কোম্পানির সার্ভিস চোখে দেখা যায় না। যেমন শান্তনু সেনের কাছে কোন রোগী সুস্থ হয়েছিল জানা যায় না, নির্মল মাদির কাছে কে সুস্থ হয়েছিল জানা যায় না। তেমনি এই কোম্পানি কোন সার্ভিসের বিনিময়ে অর্থ উপার্জন করে, সেই সার্ভিসটা দেখা যায় না। অথচ 2014 সালের পর থেকে চটচট করে এই কোম্পানি উপার্জন করে, যেটা আদালতে প্রশ্ন চিহ্নের মুখে পড়েছে। এটা 1 নম্বর। এবং ওই যে একটু আগে শিবভদ্রবাবু বলছিলেন যে এই 5,000 5,500 নথি, আমার সম্পত্তি যদি হিসেব দিতে পারে সেটা কত হবে? 1, 2, 3, 4, কিন্তু 5,500 পাতার নথি, তার মানে সেখানে কত সম্পত্তি থাকতে পারে, কত সম্পত্তির হিসেব থাকতে পারে। এটা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, উনি চাকরি করেন, উনি কোনো ব্যবসা করেন, তাহলে এই বিপুল আয়ের উৎস কি? এখন পশ্চিমবঙ্গের অলিতে গলিতে একটা প্রশ্ন, নিচুতলার দালাল থেকে উপরের মাথা পর্যন্ত, এই যে এত অবৈধ টাকা কোথা থেকে এলো আর কোথায় গেল,
এই প্রশ্ন তো উঠছে, এটা পশ্চিমবঙ্গের গলিতে গলিতে উঠছে। দুর্নীতি প্রমাণ হবে কি হবে না সেটা পরের কথা, কিন্তু একটা অবৈধ টাকার বিপুল লেনদেন চলেছে, এটা দিনের আলোর মতো পরিষ্কার। আপনি জনমনের প্রশ্নের কথা বলছেন অনির্বাণ, আর ঠিক ছেলেকে বললে পরে ছেলে জানে একদমই আপনি জনমনের প্রশ্নের কথা বলছেন অনির্বাণ, এবং তার থই পাওয়ার জন্যই আমরা প্রশ্ন ছুড়েছিলাম মানুষের কাছে। আমি জিজ্ঞাসা করেছিলাম, আমার এক লাইনের প্রশ্ন ছিল মানুষের কাছে, তৃণমূল কংগ্রেসকে তারা এখনো সততার প্রতীক মনে করেন কিনা। আপনার বিচারে তৃণমূল কি সততার প্রতীক? ঠিক যে কথাটি দেওয়ালে দেওয়ালে লিখে 2011-তে পরিবর্তনের সূচনা। ফেসবুকের ক্ষেত্রে দর্শকদের 100% বলেছেন না, 100%। খুব অদ্ভুত রেজাল্ট, কোন একটি জায়গাতে 100% মানুষের সহমত হওয়া। ফেসবুকের ক্ষেত্রে বলছেন দর্শকরা তাদের বিচারে তৃণমূল সততার প্রতীক নয়, 100% বলছেন। ইউটিউবে আসবো, ইউটিউবের ক্ষেত্রে কিন্তু তাও কিছু মানুষ অন্তত তৃণমূলকে এখনো সততার প্রতীক মনে করছেন, অন্তত 8% মানুষ, 92% মনে করেন না। পরিসংখ্যানটা আরেকটু ভালো, আরেকটু উৎসাহ ব্যঞ্জক তৃণমূলের পক্ষে এক্স হ্যান্ডেলে গেলে। এখানে কিন্তু অন্তত 7% মানুষ মনে করছেন তৃণমূল এখনো সততার প্রতীক, তৃণমূল সততার প্রতীক নয় মনে করছেন 73% মানুষ। আর ঠিক এখান থেকে আমার আজকের ব্রহ্মাস্ত্র অনির্বাণ বাবুর জন্য, তৃণমূল কংগ্রেসের জন্য। অনির্বাণ বাবু, আপনার জন্য আমার আজকের ব্রহ্মাস্ত্র, তৃণমূল কংগ্রেসের সততার প্রতীকের এই প্রচারে কোথাও এই যে বিপুল রকমের ভাটা, এতে কি তৃণমূল কোথাও শঙ্কিত? প্রতীক আবছা জনমনে, তৃণমূল প্রমাদগণে, তাই কি বারবার কোর্ট যাত্রা, বেঞ্চ বদলের আবেদন? অনির্বাণ, আমি যতটুকু বুঝেছি তৃণমূল কংগ্রেসের যারা কর্মী বাহিনী রয়েছেন তারা আক্ষরিক অর্থেই তৃণমূল স্তরে রাজনীতিটি করেন। আজকের দিনে সমাজ মাধ্যম নিশ্চিতভাবে প্রচারের একটি বড় জায়গা, কিন্তু সেখানে একটি বিশেষ দল ভারতীয় জনতা পার্টির যে ধরনের ট্রোল বাহিনীরা ঘুরে বেড়ান, তাতে এই সমীক্ষা দিয়ে তৃণমূল কংগ্রেসের পরিস্থিতি বিচার অন্তত আমি করব। বা আপনি এর মধ্যে জনমনের কথা ভাবতে পারছেন না, মানে জনমনের রিপ্রেজেন্টেশন মনে করছেন? সোশ্যাল মিডিয়াতে কতটা জনমন আর কতটা ট্রোলমন, এটা 10 সেকেন্ড আমি বলছি, ওএমআর সিট গায়েব করে দিয়ে চাকরির ব্যবস্থাটাকে পুরো ঘুরিয়ে দেয়া, এবং এখনো পর্যন্ত কোনো ডকুমেন্ট জমা না দেওয়াটা কি দ্রুততার সঙ্গে কেস চালানো হচ্ছে? মানে দুর্নীতিটা এখন বাস্তুতন্ত্রে ঢুকিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। অনির্বাণ চৌধুরী হাত তুলছিলেন মুর্শিদাবাদ থেকে, 10 সেকেন্ডে প্লিজ অনির্বাণ। আমি দুটো কথা বলবো। একটা কথা আলোচনাতে এলো না, সেটা হচ্ছে সংবাদ মাধ্যমের মুখ বন্ধ করার জন্য আদালতে ছুটছেন একজন আইনসভার সদস্য। কত বড় অপরাধ প্রবণতা থাকলে এটা হতে পারে, এটা 1 নম্বর। আর 2 নম্বর, এই যে অবৈধ টাকার বিপুল লেনদেন, এর কোনো উত্তর আইনজীবী অনির্বাণের কাছে নেই, তার পক্ষে উত্তর দেওয়া সম্ভব নয়। বেশ, আমার সময় একেবারে শেষ, কিন্তু এটা সত্যি সত্যি ভারী অদ্ভুত, যেটা আমাদের ক্ষেত্রেও মনে হয়েছে। নিজেদের ঢাক নিজেরা পেটানোর জন্য বলছি না, কিন্তু এই প্রশ্নটা রাখছি, যারা দিল্লিতে চীনের টাকায় সাংবাদিকতা করা লোকজন ধরা পড়লে, চীনের পুঁজি নিয়ে সাংবাদিকতা করা লোকজন ধরা পড়লে এখানে কেঁদে ভাসান, তারা আদালতে নিজেদের একটা মামলার রিপোর্টিং সংবাদ মাধ্যমে বন্ধ করানোর জন্য সুপ্রিম কোর্ট অবধি ছোটেন কেন? কি লুকোতে? কোথাও কি ভরসা কমে যাচ্ছে? ভরসা পূর্তির অভাব? অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক পর্ব এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়।